লন্ডন বৈঠকের পর নির্ভার বিএনপি প্রধান উপদেষ্টাকে পক্ষপাতমুক্ত থাকার আহ্বান নেতাদের। যৌথ বিবৃতিতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ বলছে জামায়াত, হতাশ এনসিপি। সকল প্রস্তুতি সম্পন্ন হলে এক, দ্বিতীয়ত হচ্ছে বিচার এবং সংস্কার পর্যাপ্ত অগ্রগতি হলে, এই দুটা সম্পন্ন হলে নির্বাচনের তারিখ সময় নিয়ে আমাদের তেমন মেজর আপত্তি নাই। এই সরকারের প্রধানতম কর্ম এবং এজেন্ডা হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা। নিরপেক্ষতা যেন বজায় রাখে এই সরকার। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল থেকে অফিস আদালত খোলায় রাজধানীর পথে জনস্রোত, লঞ্চে উপচে পড়া ভিড়। সময় মেনে চলায় ট্রেনে স্বস্তি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ, 6 জেলায় সড়কে ঝরল 13 প্রাণ। দেশের 58 জেলায় ডেঙ্গুর চোখ রাঙানি। 24 ঘন্টায় একজনের মৃত্যু, 50% রোগী বরিশাল বিভাগের। হটস্পট বরগুনা। কার্যকর উদ্যোগ না নিলে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা। পাল্টাপাল্টি হামলা অব্যাহত, ইসরায়েলের বহু স্থাপনা বিধ্বস্ত। ব্যাংকারে রাত্রি যাপন নেতানিয়াহুর। আগামী রমজানের আগে নির্বাচন হলে চলমান রাজনৈতিক সংকট কেটে যাবে বলে মনে করছেন বিএনপির নেতারা। একই সঙ্গে নির্বাচনের সময় সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন তারা। এদিকে ইউনূস তারেক বৈঠকের পর লন্ডনে বসে যৌথ বিবৃতিতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। বৈঠকে সংস্কার ও বিচারের চেয়ে ভোটের বিষয়ে বেশি গুরুত্ব পাওয়ায় হতাশ এনসিপিও। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, এখনও ঐকমত্যে পৌঁছাতে না পারলে সংকট বাড়বে। আহমেদ সালেহিনের রিপোর্ট। নির্বাচনী রোডম্যাপ নিয়ে চলমান সংকটের মধ্যেই ইউনূস তারেক বৈঠকে গলেছে বরফ। সরকার ও বিএনপির মধ্যকার অনড় অবস্থানও সহজ হয়েছে নির্বাচনের তারিখের পরিবর্তনের ইঙ্গিতে। নির্বাচনের সম্ভাব্য তারিখকে অনেকে সাধুবাদ জানালেও জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। জামায়াত এক বিবৃতিতে বলেছে, যৌথ বিবৃতি মূলত দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। একটি দলের প্রতি অনুরাগ প্রকাশে ডক্টর ইউনূস তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন। আর এনসিপি বলছে, নির্বাচনকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তাতে বিচার ও সংস্কারের বিষয়টি প্রাধান্য না পাওয়ায় হতাশ তারা। যেই প্রক্রিয়ায় জিনিসটা অ্যাপ্রোচ করা হচ্ছে, এটা রাজনীতির অন্য অন্য দলগুলোর সাথে সরকারের পক্ষ থেকে একটা বিমাতাসুলভ আচরণ পরিলক্ষিত হয়েছে। জাতীয় নির্বাচন বিষয়টি কোনো একক ব্যক্তি বা একক দল নয়। এই অবস্থায় ভোটের সময় পুনর্নির্ধারণ নিয়ে যারা হতাশ তাদের সমালোচনা করেছেন বিএনপি নেতারা। সরকারকে নির্বাচনকালে নিরপেক্ষ থাকারও আহ্বান তাদের। এই সরকারের প্রধানতম কর্ম এবং এজেন্ডা হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা। সেই হিসাবে নাম কি হলো সেটা আমাদের কাছে বিষয় না, কাজ হবে এটা নিরপেক্ষতা যেন বজায় রাখে এই সরকার। ভোটটাকে জনগণ যেভাবে চায়, এই আতেলরা তো সেভাবে চায় না। যারা বলে এরা তো নিবন্ধিতই না, জীবনে একটা ইলেকশন করে দেখে নাই, ভোটের দ্বারা কটা ভোট পায় আমরা দেখি। বিএনপি নেতারা বলছেন, সংস্কার চলমান প্রক্রিয়া। নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে তারাই সংস্কার ও গণহত্যার বিচারকে এগিয়ে নিয়ে যাবেন। এগুলো শুধু শুধু প্রপাগান্ডা বিএনপির বিরুদ্ধে, এবং যাতে করে নির্বাচন না দিয়ে সময় কাটানো যায়। যে রাজনৈতিক দলটি জনগণের ভোট দিয়ে নির্বাচিত করবে তারা সংস্কারও এগিয়ে নিয়ে যাবে, বিচার প্রক্রিয়াকেও এগিয়ে নিয়ে যাবে। এই বছরের ডিসেম্বরের শেষার্ধের মধ্যেই তফসিল ঘোষণা হওয়াটা বোধহয় বাঞ্ছনীয়, কারণ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত 45 থেকে 50 দিন সময় লাগে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূস তারেক বৈঠক নিয়ে যারা সমালোচনা করছেন তারা বাস্তবতা বিবর্জিত বক্তব্য দিচ্ছেন। পার্শ্ব প্রতিক্রিয়া যারা জানাচ্ছেন, আমার কাছে মনে হয় তারা ওভার রিয়েক্ট করছেন। এটা বাস্তবতার সাথে মিল নাই এই রিয়াকশনের। বিএনপির প্রতি পক্ষপাতমূলক কোন আচরণ করে ফেলেছে এটা আমার কাছে মনে হয়নি, বরং এটাই যৌক্তিক বলে আমি মনে করি।
নির্বাচন যত ঘনিয়ে আসবে সংকট ততই বাড়বে এমন শঙ্কা প্রকাশ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐকমত্যে পৌঁছতে না পারলে ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দেবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ নানা বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টাকে খোলামেলা আলোচনা করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দলের 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা সরকারের সামনে এটি বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন সাইফুল হক। এর আগে দলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। নির্বাচন কমিশন হয়তো নির্বাচনের তারিখ দেবে, কিন্তু এই নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে কিনা, এই নির্বাচনে প্রশাসনিক ম্যানিপুলেশন, রাজনৈতিক চাপ এবং হুমকি এবং কালো টাকার যে দৌরাত্ম্য সেটা দূর করে মানুষ সত্যি সত্যি ভোটারেরা তার পছন্দের দল, প্রার্থী এবং মার্কাকে ভোট দিতে পারবেন কিনা, এটা বড় চ্যালেঞ্জ হিসেবে কিন্তু থেকে যাবে। যারা হত্যাকাণ্ডের পেছনে আসল কুশীলব তাদেরকে বিচার আচার সম্পন্ন করা যাবে কিনা, সংস্কার সম্পন্ন করা যাবে কিনা, আমরা সেটাও একটা চ্যালেঞ্জ আকারে আমাদের সামনে থাকছে। অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের লন্ডনে যে আলাপ আলোচনা করেছেন, আপনার উচিত হবে সকল রাজনৈতিক দলকে খোলামেলা আলাপ আলোচনা বিষয়টা প্রকাশ করবেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নিশ্চিত করা হয়েছে লেভেল প্লেইং ফিল্ড। রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব 1-এর সদর দফতর পরিদর্শনে গিয়ে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ভোট ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। রাজনীতির মাঠে এখন আলোচনার কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন। চলছে নেতাকর্মীদের কথার লড়াই, আছে অভিযোগ পাল্টা অভিযোগও। এমন বাস্তবতায় ভোট ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। তিনি সাফ জানালেন, নির্বাচন ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে উন্নতি হয়েছে এটা আপনারাও বলছেন, এটাতে আমরা যতটা কমে আনা যায় আমরা চেষ্টা করতেছি। এই ক্ষেত্রে আপনাদের একটু বড় ধরনের একটা রোল রয়ে গেছে। রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও র্যাব 1-এর সদর দপ্তর পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে, তবু আছে, এটা তো একটা কোনো লিমিট নাই। এটা যতই উন্নতি হবে আরও উন্নতি হইতে থাকবে। ছোটোখাটো দুই একটা ঘটনা যে ঘটে নাই তা না, দুই একটা চুরি হয়েছে, দুই একটা চিন্তাই হয়েছে, বাট বড় ধরনের কোনো সমস্যা হয়নি। মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। দিনে দুপুরে র্যাবের পোশাক পরে উত্তরায় দুর্ধর্ষ ছিনতাই। টেনে হিচড়ে গাড়িতে তুলে নগদ এজেন্টের কোটি টাকা কেড়ে নিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। আর অপরাধী বাহিনীর কেউ হলেও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ছিনতাইকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হলেও ছাড় পাবেন না। যদি সে র্যাবের হয় সেও ছাড়া পাবে না। আর আপনারা জানেন অনেক সময় পুলিশের পোশাক পরে, র্যাবের পোশাক পরে, আনসারের পোশাক পরে আইসা অনেক অপকর্ম করতেছে, তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এমন ঘটনায় আতঙ্কিত রাজধানীবাসী বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী শক্ত পদক্ষেপ না নিলে এমন ঘটনার হবে পুনরাবৃত্তি। টহল টিমটা বাড়ানো উচিত এবং জায়গাও পরিমাণটাও বাড়ানো উচিত। তাদের নজরদারি আরেকটু যদি প্রখর করে তাহলে কিন্তু এই যে ছিনতাইয়ের যে ব্যাপারটা এটা খুবই কমে আসে। পুলিশ প্রয়োজন হচ্ছে একটা এরিয়া ভিত্তিক সেল গঠন করুক, যে ওরা শুধুমাত্র ওই সেলটা শুধুমাত্র ওই ছিনতাই, তারপর হচ্ছে নিপীড়নের যে ব্যাপারগুলো সেগুলো দেখবে। পুলিশের যে সোর্সগুলো রয়েছে সোর্সগুলোকে অ্যাক্টিভ করতে হবে। ঢাকার শহরে যে ক্রাইম জোনগুলো আছে, কারা সেখানকার চুরি বা ছিনতাইয়ের সাথে সহ অন্যান্য অপরাধগুলোর সাথে জড়িত, তাদেরকে তাদের বৈশিষ্ট্য বিবেচনায় সেখানে পুলিশের আলাদা আলাদা কার্যক্রম গ্রহণ করা। অস্ত্রের ঝনঝনানি আর মাদকের কারবার, নেই কোনো লুকোচুরি। মাফিয়াদের পরিকল্পনায় মাঠে সক্রিয় খুচরা বিক্রেতারা, কথা না শুনলেই দিতে হয় প্রাণ। মিরপুরের বিহারি ক্যাম্প এলাকা যেন আন্ডারওয়ার্ল্ড। গত 1 মাসেই খুন হয়েছে অন্তত 7টি। পুলিশ বলছে অপরাধীদের ধরার চেষ্টা চলছে। রাইদুল ইসলাম শুভর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ।
একের পর এক খুন আর মাদকের রমরমা কারবার। রাজধানীর মিরপুর 11 নম্বরের বিহারি ক্যাম্প এলাকা অপরাধের হটস্পটে পরিণত হয়েছে। গত এক মাসে এলাকাটিতে খুন হয়েছে অন্তত 60টি। সবশেষ 10 জুন পল্লবীর মাদক ব্যবসায়ী রাকিবুল হাসান সানি ওরফে পেপার সানি হত্যাকাণ্ড ঘিরে তৈরি হয়েছে আলোড়ন। সানি হত্যার নেপথ্যের কারণ খুঁজতে গিয়ে সময় সংবাদ জানতে পেরেছে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সানিকে হত্যা করে ল্যাংড়া রুবেল। এই পোলা ওরকম করছে, এই পোলা ওরকম করছে, অনেক রকম ভিডিও আছে আমার কাছে। রুবেলের কথা হলো যে আমি ব্যবসা করি, আমারটা মাল নিবি, অথবা মাল নিয়ে সে টাকা দেয় নেই, এই দুই দিকের একদিকে তো হবেই। ওই এদিকে ব্যবসা করে, ওই আবার ওইদিকে ব্যবসা করে। সানি হত্যায় রুবেল ছাড়াও বাপ্পা সহ বেশ কয়েকজনের নাম এসেছে। যেদিন মর্ডার হয় না ওইদিন গাড়িটা শুরু ব্যবসা পড়ে গেছে, মাদক কি থাকা টিকা মুশকিল হয়ে গেছে। গরিবের শেষ নেই ভাই, এই মাদকের জন্য আমরা শেষ, আমাদের পরিবেশটাই শেষ হয়ে গেছে। অন্ধকার নামলে বদলে যায় এখানকার চিত্র। সড়কের দুপাশে এবং গলির মাথায় বিক্রেতাদের হাক ডাকে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মাদকের অভয়ারণ্যের কারণে মিরপুরে কয়েক দিনে প্রায় কয়েকটি খুন হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কতটা ভয়াবহ এই মাদকের ক্ষেত্রে মিরপুর সেটি দেখার জন্য আজকে আমরা ছদ্মবেশে একজন ক্রেতা সেজে আমরা সেখানে যাব এবং দেখব যে কিভাবে তারা মাদক কেনাবেচা করে। এবার সময় সংবাদের গন্তব্য মিল্লাত ক্যাম্পে। চায়ের দোকানে দাঁড়াতেই একজন এসে জানতে চান ইয়াবা লাগবে কিনা। কেবল মিল্লাত ক্যাম্পই নয়, মিরপুর 10, 11, 12 নম্বরে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এখন ল্যাংড়া রুবেলের হাতে। তালিকায় আরও আছে বাপ্পা, কাসরা সোহেল, ওয়াহিদ সহ কয়েকজন। এদের বেশিরভাগই সানি হত্যায় জড়িতদের ধরতে এবং মাদকের বিস্তার ঠেকাতে ব্লক রেড করছে পুলিশ। গ্রুপিং এর কারণে এই ঘটনা ঘটেছে। মাদক প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য আমরা নিয়মিত ব্লক রেড করছি এবং এই ব্লক রেডের কারণে অনেক অপরাধও কমে এসেছে। অভিযানে ধরা পড়লেও জামিনে বেরিয়ে আবার একই কাজে জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়ীরা। তাই আইনের কঠোর প্রয়োগ চান এলাকাবাসী। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। সিলেটের 2 উপদেষ্টার গাড়ি বহর আটকে পাথর ব্যবসায়ীদের বিক্ষোভ। আর কোনো কোয়ারি লিজ দেবে না সরকার। শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের আশ্বাস। ইরান ইসরায়েল সংঘাতের খবর। একের পর এক ছোড়া ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ইসরায়েলের প্রাণ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা। এ পর্যন্ত 4 জন নিহতের তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। আহত হয়েছেন 1.5 শতাধিক। শুক্রবার রাতে হামলার পরই প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে অবস্থান নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। এ সময় টেলিভিশনে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে অন্ধকারে নিমজ্জিত করার হুমকি দেন। তেল আবিবের বুকে এভাবেই আঘাত হানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই কেঁপে ওঠে ইসরায়েলের প্রাণকেন্দ্র। ইসরায়েলের হামলার জবাবে শুক্রবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। অপারেশন 2 প্রমিস 3 নামে 150-র বেশি স্থানে হামলা চালায় তেহরান। যদিও যুক্তরাষ্ট্রের সহায়তায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে তেল আবিব। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজকে নিয়ে একটি বাংকারে যান নেতানিয়াহু। বোমা নিরোধক আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন সাধারণ নাগরিকরাও। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয় তেল আবিবের ক্ষয়ক্ষতি। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে বেশ কিছু আবাসিক ভবন। বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ আহত হয়েছে এবং ঘটনাস্থলের ভেতরে মরদেহ রয়েছে। এরপর আমরা জরুরি সেবা সংস্থা এমডিএ, ফায়ার সার্ভিস, ইসরায়েলি পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান শুরু করি। ইসরায়েল যুদ্ধ শুরু করেছে জানিয়ে দেশটির প্রতি কোনো দয়া করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েল ভয়ঙ্কর ভুল করেছে, তারা অন্যায় কাজ করেছে। ইনশাআল্লাহ এর পরিণতি তাদের ধ্বংস ডেকে আনবে। ইরান থেকে যুক্ত হচ্ছেন তেহরানের KN তুষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ শাকিল হোসেন। যাচ্ছি তার কাছে। শাকিল, পাল্টাপাল্টি হামলার সার্বিক পরিস্থিতি জানাবেন।
করতেছি তেহরানে আপনারা ইতিমধ্যে জানেন যে তেহরানে গত পরশুদিন রাত থেকে হামলা চালাচ্ছে অতর্কিতভাবে ইসরায়েল, যেখানে প্রায় ভোর রাতের শুরু থেকেই অর্ধরাতের পর থেকেই শুরু হয় এই অতর্কিত হামলা। প্রথম অবস্থায় ইরানের সামরিক যে ঘাঁটিগুলো ছিল এই গোলাতেই সেখানেই হামলা চালায়। পরে এই হামলাটা চলতে থাকে পুরো 2 দিন 2 রাত, একদিন আজকে দুপুর পর্যন্ত এই হামলা চলছে। এখানে তেহরানের বেশ কিছু আপনারা ইতিমধ্যে জানেন যে তেহরানের বেশ কিছু কমান্ডার সহ এবং কিছু বিজ্ঞানীদেরকে এই হামলায় হত্যা করছে। সেই সাথে আরও কিছু তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনা বিভিন্ন বিল্ডিংয়েও হামলা চালিয়েছে। এখন তেহরানের পরিবেশ মোটামুটি স্বাভাবিক। যদি বাইরের পরিবেশের কথা আমি যদি বলি তাহলে সাধারণভাবে লোকজন চলাফেরা করতেছে, মানুষের ভিতরে একটু উত্তেজনা যে আবার কি হামলা হবে কি হবে না এই বিষয় নিয়ে। তবে ইরান যখন পাল্টা হামলা করার পরে সাধারণ মানুষ তাদের ভিতরে একটা জোর ফিরে পাইছে যে না, আমরা প্রতিরোধ করতে পারছি। ইতিমধ্যে আপনারা এটাও জানেন যে গতকালকে 9টার পরে ইরান সক্ষম হয়েছে যে তার এয়ার ডিফেন্সকে সচল করতে। তার আগে এয়ার ডিফেন্স অসচ্ছল থাকার কারণে ইসরায়েল এভাবে হামলা করতে পারে। একইভাবে সাধারণভাবে রয়েছে এবং বাংলাদেশে যারা আছেন তারা ভালো অবস্থায় আছে, সবাই সেফ আছে এবং কোনো সমস্যা নাই। দূতাবাস থেকে সবসময় সবার সাথে যোগাযোগ করতেছে সবার সাথে, এবং এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ইরানে। ইরান ইসরায়েলের উত্তপ্ত পরিস্থিতি চিন্তায় ফেলেছে পুরো বিশ্বকে। বিশ্লেষকরা বলছেন নতুন যুদ্ধ শুরু হলে শেয়ার বাজার, বৈদেশিক মুদ্রা বাজার ও ব্যবসা বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হলে ঘাটতি দেখা দেবে তেল সরবরাহে, যেটির ভুক্তভোগী হবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। হাসান ওয়ালির রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্য দিয়ে নতুন করে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে ইসরায়েল ও ইরান, যা চিন্তায় ফেলেছে পুরো বিশ্বকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং করোনার ধাক্কায় বিশ্ব অর্থনীতি এমনিতেই দুর্বল। বিশ্লেষকরা বলছেন নতুন যুদ্ধ শেয়ার বাজার, ফরেন কারেন্সি মার্কেট ও ব্যবসায়ী বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বে সরবরাহের ঘাটতির কারণে তেলের দাম বাড়তে পারে। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উপর চাপ বাড়বে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী যেটাতে বিশ্বের প্রতিদিনের প্রায় 30 থেকে 40% তেল পরিবহন হয় এই রুটে, সেই রুট নাকি বন্ধ করে দিয়েছে বা দেবে, তাহলে সারা বিশ্বে তেলের সংকট পড়বে। বাংলাদেশ সত্যিকার অর্থে তাদের যে আমদানি রপ্তানি স্বাভাবিক প্রবাহের ক্ষেত্রে বাধা করতে পারে। বিশ্লেষকরা মনে করেন মধ্যপ্রাচ্য সংকটের কারণে সৌদি আরব, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রায় 50 লাখ বাংলাদেশি প্রবাসী অনিশ্চয়তার মুখে পড়তে পারে। এতে করে রেমিটেন্সের প্রবাহেও ভাটা পড়তে পারে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের একটা শ্রম বাজার আছে, সেখানে যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে আমাদের এই শ্রমবাজারে একটা প্রভাব পড়তে পারে, দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার সম্ভাবনা বেশি। এই যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প নীতিকে দায়ী করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক এই বিশ্লেষক। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানকে 60 দিনের একটা আলটিমেটাম দিয়েছিলেন। সেই 60 দিনের আলটিমেটামের শেষ পর্যায়ে এসে ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যাচ্ছে এবং এই হামলায় আমেরিকাকে বলে কয়েই ইসরায়েল হামলা চালিয়েছে। তবে এখনই বড় যুদ্ধের আশঙ্কা দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। পারমাণবিক যুদ্ধের মধ্যে যাবে কিনা সেটা ইরানের উপর নির্ভর করবে, ইরান কি ধরনের রেসপন্ড করবে। আমার মনে হয় না বেশি দূর যাবে, কারণ সব দেশেরই চেষ্টা থাকবে এটা যেন তাড়াতাড়ি থামে। অনেকটা নির্ভর করবে আমেরিকার জনগণ, ইউরোপের জনগণ, এমনকি ইসরায়েলের জনগণ এই যুদ্ধটাকে কিভাবে দেখছে। বিশ্ব শান্তি বজায় রাখতে ভূরাজনৈতিক প্রতিযোগিতা থেকে সরে আসার পরামর্শ বিশ্লেষকদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
ঈদের দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে অফিস আদালত, তাই বাস, ট্রেন ও লঞ্চে ভোর থেকেই ছিল ঢাকামুখী জনস্রোত। পরিবারের সঙ্গে আনন্দ সময় কাটিয়ে ইট কাঠের নগরীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এতে সড়কে দেখা যায় তীব্র যানজট। যমুনা সেতু এলাকায় 10 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় গাড়ির দীর্ঘ লাইন। এতে ভোগান্তিতে পড়েন রাজধানীমুখী মানুষ। তবে লঞ্চ, ট্রেনে নির্বিঘ্নে গন্তব্যে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। প্রিয়জনের সঙ্গে কাটানো সুখস্মৃতি, ঈদের আনন্দ ফিকে হয়ে আসে কর্মব্যস্ত নগরী ঢাকায় ফেরার পথেই। শনিবার সকাল থেকেই বাস কাউন্টারে জটলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিজ নিজ গন্তব্যে যেতে কাউন্টারগুলোতে গণপরিবহনের জন্য অপেক্ষমান যাত্রীর সংখ্যাও বাড়তে থাকে। শনিবার ভোর থেকেই যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে ছিল গাড়ির দীর্ঘ লাইন। এতে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। এ সময় অনেকটা থেমে থেমে গাড়ি চলায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। সেই সঙ্গে তীব্র গরম ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। প্রচুর জ্যাম, আমি সনকা থেকে জ্যাম ঠেলে আসতেছি। এই বড় দরকার থেকে হচ্ছে রাত্রে 9টা বাজে, এই পর্যন্ত এখনো পৌঁছায় নাই গাজীপুরে। প্রায় 10 ঘন্টার মতো সময় চলে গেছে অলরেডি। যে পরিস্থিতি দেখা যাইতেছে তাতে দেখা যাইতেছে যে আমার ঘর আজকে ঢাকা যাওয়া হবে না। গাড়িও কম এবং ভাড়াও দ্বিগুণ, সিট তো নাই। এদিকে ভিন্ন চিত্র রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। যাত্রী চাপ থাকলেও নেই ভোগান্তি। সরকারি ছুটি বেশি থাকায় অনেকটা স্বস্তি নিয়ে ঢাকায় ফিরতে পেরে খুশি যাত্রীরা। ঈদটা আলহামদুলিল্লাহ ভালো কাটছে, আর কোনো ভোগান্তি হয় নাই। আমাদের ঈদ উদযাপন খুব সুন্দর হয়েছে। আমরা গ্রামে ঈদ কাটিয়ে তারপরে আমরা টুরিস্টে গেলাম, ঘুরে আসলাম। ঘুরে এখন অনেক ভালো লাগলো। এখন মনে করেন যে যার যার কর্মস্থলে এখন ছুটব। ভার্সিটি খুলে গেছে, ক্লাস শুরু, পড়াশোনা শুরু, আবার ব্যস্তময় জীবন শুরু আর কি। একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালেও। দীর্ঘ ছুটির শেষ দিনে রাজধানীমুখী যাত্রীদের ভিড় থাকলেও ভোগান্তি না থাকায় স্বস্তির প্রকাশ করেন যাত্রীরা। তবে ভোগান্তিহীন যাত্রা শেষে সড়কে উঠতেই যানজটে পড়েন যাত্রীরা। সদরঘাট থেকে তাঁতিবাজার পর্যন্ত পুরো এলাকায় 2 ঘন্টারও বেশি সময় ধরে থাকে যানজট। ভিড়ও কম, আমরা সেফলি এসেছি, আবার সেফলি যাচ্ছি। কোনো হয়রানির ভিতরে ভোগান্তি পড়িনি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসছে আমরা। দীর্ঘ এই লম্বা ছুটিতে ঈদ আনন্দকে অবশ্যই বাড়িয়ে দিয়েছে। এত মানুষের চাপের কারণে 1 থেকে 1.5 ঘন্টা লাগতেছে এখানে আসার জন্য। ঈদুল আজহার লম্বা ছুটি শেষে 15 জুন থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে অফিস আদালত। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে সংবাদ সম্মেলনে কাবরেরার পদত্যাগ দাবি বাফুফের সদস্যের। কোচের কাজ পর্যালোচনা করে দেখার আশ্বাস সভাপতির। ক্রীড়া সামগ্রীর ওপর কর কমানোর দাবি তাবিথ আওয়ালের। লাফিয়ে বাড়ছে ডেঙ্গু, ছড়িয়েছে দেশের 58 জেলায়। বরিশালের বরগুনা হয়ে উঠেছে রেড জোন। দেশে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 5570 জন, যার প্রায় 50% বরিশাল বিভাগে। তবে মৃত্যুর সংখ্যা এগিয়ে ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সারা দেশেই মশা নিধন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা না করলে ভয়াবহ রূপ নিতে পারে অন্যান্য জেলায়ও। স্ত্রী এবং এক কন্যা শিশু নিয়ে সুখের সংসার বরগুনার রাজনের, কিন্তু তার সব স্বপ্ন কেড়ে নেয় ডেঙ্গু। 6 জুন 27তম জন্মদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী জেরিন। পরের দিন তাদের 3য় বিবাহবার্ষিকীতে জানাজা শেষে জেরিনকে দাফন করা হয়। এমন অনেক পরিবারই এখন ডেঙ্গুর থাবায় অসহায়। বরগুনায় হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু রোগীর চাপে হাসপাতালে তিল ধরার ঠাঁই নেই। এখন পর্যন্ত প্রায় 2000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, আর মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে 16-তে। পরিস্থিতি উন্নতি করতে মশার আবাসস্থল ধ্বংসের বিকল্প নেই বলে জানান চিকিৎসক। এই সাজানো সংসার থেকে যে ও এত তাড়াতাড়ি চলে যাইবে এত কম বয়সে, আমরা কোনোদিনই ভাবতে পারিনি। শিয়ারি বলেন এবং ফ্লোর বলেন, সব জায়গায় কিন্তু রোগী আর রোগী। যার যার বাসার আশেপাশে রাঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, জমা পানি না থাকলে ডেঙ্গু এতখানি বিস্তার লাভ করত বলে মনে হয় না। এই অবস্থায় পৌর কর্তৃপক্ষ নিশ্চুপ ভূমিকা পালন করছে বলে দাবি এলাকাবাসীর। পৌরসভার যে দায়িত্ব এই মুহূর্তে পালন করা উচিত, সেটা আসলে আমাদের চোখে পড়ছে না। মানববন্ধন করা হয়েছে, ডিসির মিটিং হয়েছে, হাসপাতালে মিটিং করতেছে, কোনো মিটিং কাজ করতেছে, কিন্তু কোনো কার্যক্রম হচ্ছে না। গড়ে প্রতিদিন 172 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। পর্যটক বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সিলেটের কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর অবৈধভাবে উত্তোলন করা পাথর ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এই সিদ্ধান্তের প্রতিবাদে 2 উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন পাথর ব্যবসায়ীরা।
দুই উপদেষ্টার গাড়ির বহর আটকে সিলেটের পাথর ব্যবসায়ীদের বিক্ষোভ, কোয়ারি লিজ দেওয়া হবে না এই সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেন তারা। পরে পুলিশি তৎপরতায় শান্ত হয় পরিস্থিতি। এর আগে পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফাইজুল কবির খান। এ সময় পরিবেশ উপদেষ্টা জানান, পর্যটকদের টানতে পাথর কোয়ারিগুলো পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। শ্রমিকদের জন্য ব্যবস্থা করা হবে বিকল্প কর্মসংস্থান, নেওয়া হবে মহাপরিকল্পনাও। আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। পরে জ্বালানি উপদেষ্টা জানান, অবৈধভাবে উত্তোলন করা পাথর ক্রাশার মেশিন দিয়ে ভাঙা হচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি। তাই ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি। আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। ক্রাশারগুলো আছে এগুলোকে দেখাতে সরাতে হবে, এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে এবং এই যে জেলা প্রশাসককেও বলা হয়েছে। জাফলংয়ের পর্যটন অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। গাজীপুরের শ্রীপুরে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। কারখানা থেকে সরিয়ে দিতে চাইলে যৌথ বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঘটনাস্থল থেকে ৪৫ জনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, গত ৪ জুন ১০ শ্রমিককে ছাঁটাই করে ডিজাইনটেক্স নিটওয়্যার কারখানা কর্তৃপক্ষ। ঈদের ছুটির পর সকালে কারখানায় ফিরে ছাঁটাইয়ের প্রতিবাদে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু হয়। উত্তেজিত শ্রমিকরা কারখানার প্রবেশ পথ আটকে রাখে। দুপুরে কারখানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আন্দোলনরত শ্রমিকদের বাইরে বের করে দেয় যৌথ বাহিনী। সে সময় সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন বিক্ষুব্ধরা। পরে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে যৌথ বাহিনী। ঠাকুরগাঁও ও পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক সহ ৩৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ। তবে লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে জোর করে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও গ্রামবাসী। সকালে লালমনিরহাটের ৩ সীমান্ত দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে ১২ জনকে জোর করে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি ও গ্রামবাসী। অন্যদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসার দিয়ে ২৩ জন এবং পঞ্চগড়ের পৃথক সীমান্ত দিয়ে ৪ ভারতীয় নাগরিক সহ ১৬ জনকে পুশ ইন করে বিএসএফ। এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে সহযোগিতা করতে ভারতে পৌঁছেছে ব্রিটিশ প্রতিনিধি দল। উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স সহ ধ্বংসস্তূপ থেকে আরও নমুনা সংগ্রহ করা হবে। এদিকে শনিবার মর্মান্তিক এই দুর্ঘটনার বিষয়ে ব্রিফ করেছে দেশটির বিমান মন্ত্রণালয়। এখন পর্যন্ত বিমান দুর্ঘটনার যেসব কারণ সামনে এসেছে তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়। তদন্তের দায়িত্বে থাকবে দেশটির বিমান দুর্ঘটনা তদন্তকারী ব্যুরো। তারা প্রযুক্তিগত দিক থেকে অনুসন্ধান চালাবে বলে জানা গেছে। এছাড়া একটি উচ্চ পর্যায়ের স্বাধীন কমিটি গঠন করা হয়েছে। আগামী সোমবার এই কমিটি প্রথম বৈঠকে বসবে। ৩ মাসের মধ্যে তদন্ত শেষ করে একটি প্রতিবেদন উপস্থাপন করা হবে বলেও জানান। জাতীয় দলের দীর্ঘদিনের ব্যর্থতায় হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরার পদত্যাগ দাবি করলেন বাফুফে ন্যাশনাল টিমস কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। ক্রীড়াক্ষেত্রে বাজেট বাড়ানো সহ ক্রীড়া সামগ্রীর ওপর আরোপিত কর ন্যূনতম ৩৬% কমানোর দাবি বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের। আমি 18 কোটি বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য কাবরারার পদত্যাগ চাচ্ছি। আমাদের একটা দাবি থাকবে বিএফএফ এর পক্ষ থেকে ক্রীড়ার উপরে বাজেটের যেন অ্যালোকেশনটা আরো বাড়ানো হয়। বাজেটের ক্ষেত্রে বিবেচনা করা উচিত যে ওরকম পুরনো অকর্য কাঠামোগুলোতে আর কত মেইনটেনেন্স খরচ ব্যয় করে আর কত রিপেয়ার ব্যয় করে আমাদের ফলাফলটা আমরা কি পাচ্ছি। 36% ট্যাক্স কিন্তু ধরা হয় স্পোর্টস ইকুইপমেন্টের উপরে। তো সেই জায়গাটা আমি বিশ্বাস করি যে আগামীতে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং ফাইন্যান্স মিনিস্ট্রি বিবেচনায় রাখবে। আমি এটা জোরালোভাবে রিকোয়েস্ট করছি ওনাদেরকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। লন্ডন বৈঠকের পর নির্ভর বিএনপি প্রধান উপদেষ্টাকে পক্ষপাত মুক্ত থাকার আহ্বান নেতাদের। যৌথ বিবৃতিতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ বলছে জামায়াত, হতাশ এনসিপি।
পাল্টে পাল্টে হামলা অব্যাহত, ইসরায়েলের বহু স্থাপনা বিধ্বস্ত, বাংকারে রাত্রি যাপন নেতানিয়াহুর। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়ের।